হচ্ছে অয়ন দাসের কাহিনী অবলম্বনে আজকের নাটক চেনা ভয় অচেনা আপোষ। নাটক চেনা ভয় অচেনা আপোষ। কি ব্যাপার সৌভিকদা, তোমাকে তো এক্সস্টেড লাগছে। উফ, আর পারছি না রে। সকাল থেকে এক মুহূর্তের জন্য একটু বসতে পারিনি। সকালে নর্থ ইস্টের টিমটার সঙ্গে টানা 4 ঘন্টার হেকটিক মিটিং সেরেই ফিনান্সের সঙ্গে বসতে হলো। বাজরিয়ার সঙ্গে ঝগড়াঝাটি করে বিলগুলো পাস করালাম, ইনভয়েসগুলো রেস করালাম। সেটা মিটতে না মিটতে এইচআর কল করলো ওই সুমিতের কি ব্যাপারটা। ভাবলে সুমিতের এগেনস্টে স্টেপটা নেবে? দেখা যাক, আমি তো শেষ চেষ্টা করবো ইউকে বাঁচানোর। আজ সারাদিনে কতগুলো মেল করতে হয়েছে জানিস। আমার লিভটা কিন্তু স্যাংশন করে দিও সৌভিকদা। বলছিস কি? এই সময় কারোর লিভ স্যাংশন হবে না, আমার নিজেরই লিভ নেওয়া দরকার, আমি নিতে পারছি না। তুই লাস্ট 4 মান্থ সার্টিফিকেট দিচ্ছিস, টিম তোর কন্ট্রোলে নেই, তোর এগেনস্টে ইউনিয়ন রিপোর্ট করেছে। আমি কি করে তোর লিভ পার্সু করবো? আমাকে তো ওখানে চাকরি করতে হয়। তুমি লাস্ট 4-5 মান্থসের কথা বলছো, আই এগ্রি, কিন্তু লাস্ট 2 ইয়ার্সের পারফরমেন্সের কথা তো বলছো না। আমার অত সুন্দর পারফর্মিং টিমটা তোমরা জাস্ট ভেঙে দিলে। একটা আনকোড়া নতুন টিম নিয়ে পাস্ট ইজ পাস্ট সোমা। লাস্ট 2 ইয়ার্সে তোকে প্রিভিলেজ দেওয়া হয়েছিল, সবসময় যে সেটা পাবি তা তো হয় না। তুই পারফর্ম করেছিস, তার রিওয়ার্ডও পেয়েছিস। আই ব্যাডলি নিড দিস লিভ সৌভিকদা। আমাদের ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, এমনকি ভিসা পর্যন্ত হয়ে গেছে। দিস ইজ ফুকেট। লাস্ট 1 year প্রিপারেশন, এনি হাউ ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। স্যার, আপনি কি জিএম স্যার ডাকছেন? আরে এসো এসো মিস্টার পয়েট, তুমি কোম্পানিতে আছো না নেই? আছি স্যার। ওরকম হুটহাট নেই বলবেন না স্যার, আপনার মুখে নেই শুনলে বড্ড টেনশন হয়। তাহলে আছোই যখন, একবার ল্যাপটপটা খোলো, এক্ষুনি একটা মেল করতে হবে। এখন? ইয়েস, এখন। কেন, অসুবিধা আছে? তোমার তো শুনেছি 10 পেগের আগে কিক করে না। সকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় পাইনি স্যার। এই এখন জাস্ট একটু। টানা 8 ঘন্টা নিঃশ্বাস না ফেলে বেঁচে থাকলে কি করে? অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। লুক মিস্টার পোয়েট, সুমিত মজুমদারের রিলিজ মেইলটা আমি করতে পারতাম, বাট আই বিলিভ ইন হায়ারার্কি। এন্ড সেকেন্ডলি, তোমার মেইলগুলোর মধ্যে একটা লিটারারি ফ্লেভার থাকে তো, হাজার হোক কবি মানুষ কিনা। স্যার স্যার আই রিকোয়েস্ট ইউ, প্লিজ গিভ হিম এ চান্স। ও খুব বিপদে পড়ে যাবে স্যার। আর ও থাকলে তুমি, আমি, আমরা সবাই বিপদে পড়ে যাব পোয়েট। একটা আনপ্রোডাক্টিভ লোকের জন্য গোটা ডিপার্টমেন্ট ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি ল্যারি বসিটির লেখা এক্সিকিউশন, দ্য ডিসিপ্লিন অফ গেটিং থিংস ডান বইটা পড়েছ? না স্যার। সে কি, এত বড় একটা টিম হ্যান্ডেল করছো অথচ এই বইটাই পড়োনি? এই বইটা হলো দ্য বাইবেল অব লিডারশিপ ম্যানেজমেন্ট। এই কারণেই বলি, বেফালতু রবে ঠাকুর না আওড়ে এই সমস্ত বইগুলো পড়ো, তোমার কাজে লাগবে। পড়বো স্যার। এক্সিকিউশন বইটাই ল্যারি বসিডি কি বলেছেন জানো? বলেছেন, ডিলেইড এক্সিকিউশন ইজ দ্য মাদার অফ 100 ডিজিজেস অফ অ্যান অর্গানাইজেশন। সঠিক সময়ে সঠিক এক্সিকিউশন না হলে সেই এক্সিকিউশনের কোনো মানে থাকে না। ওর মিসেসের ক্যান্সার ধরা পড়েছে, ছেলেটা এবার বোর্ড এক্সাম দেবে। মিনেজ মানে হলো অবাধ্য ঘোড়াকে পোষ মানিয়ে তাকে রেসের উপযোগী করে তোলা। একটা হায়ার করা রেসের ঘোড়া যখন মালিককে মুনাফা দিতে না পারে, তখন তাকে ফায়ার করাই নিয়ম, বুঝেছ? স্যার স্যার আমাকে যদি অন্তত একটু সময় দেন স্যার, আমি একবার শেষ চেষ্টা করে। সহমরণে যেতে চেও না পোয়েট। সহমরণ প্রথা বহুদিন আগেই উঠে গেছে আমাদের দেশ থেকে। ল্যাপটপটা খোলো, খোলো, হারি আপ, ডোন্ট ওয়েস্ট মাই টাইম।
সৌভিকদা, বেরিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও না। আমি আর সুমনা তোমার সঙ্গে চলে যাব। আমি সোদপুরে আর সুমনা ব্যারাকপুরে নেমে যাবে। সুবিধটাকে বাঁচাতে পারলাম না রে। কি বলছো? আমি তো তোদের গায়ে কোনো আশ রাখতে দিই না, একা একা বুক পেতে গুলি খাই। তোরা বুঝতেও পারিস না যে আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড়ঝাপটা যায়। আমি ওকে অনেকবার ওয়ার্ন করেছি, শুনিনি। আমাকে এখানেই নামিয়ে দাও, বুঝলে? আমি এখান থেকে অটো পেয়ে যাব। তুমি সুমনাকে ব্যারাকপুরে নামিয়ে দিও প্লিজ। সাবধানে যেও তোমরা। সুমনা বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করিস। থ্যাংক ইউ সৌভিকদা। আমিও নেমে যাই, আমি সোদপুর থেকে ট্রেন পেয়ে যাব। আরে ধুর, সঙ্গে একটা গাড়ি থাকতে কেউ ট্রেনে যায়নি। তোমাকে আমি ব্যারাকপুরে নামিয়ে দেবো, তুমি সামনে চলে এসো। বাহ, তোমার পারফিউমের গন্ধটা তো ভারী সুন্দর। থ্যাংক ইউ স্যার। তোমার বাড়িতে কে কে আছেন? বাবা, মা, বোন। বাবা প্যারালাইজড, অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী। মা চাকরি করেন? না, মা টিউশনই করে। বোন? বোন 11-এ পড়ে। এই কারণেই আমার চাকরিটা খুব দরকার স্যার। তাড়াতাড়ি দাঁড়িয়ে যাওয়াটা আমার ভীষণ দরকার। চিন্তা করো না, আমি আছি। আরে তোমার তোমার হাত এত ঠান্ডা কেন? স্যার, স্যার গাড়িটা একটু থামাবেন? আমি আমি পিছনের সিটে বসবো। আসলে সামনের সিটে বসতে আমার আমার খুব ভয় লাগে। ভয়ের কি আছে, আমি আছি না। আরে তুমি তুমি তো আড়ষ্ট হয়ে আছো কেন? রিল্যাক্স। স্যার, স্যার প্লিজ গাড়িটা থামান। আমি আমি পিছনের সিটে বসবো প্লিজ। Why do you resist me? I like you. We just enjoy the moment. সরি স্যার, আই কান্ট। প্লিজ স্টপ দ্য কার। আমি নেমে Just stop it. Don't forget that you are a trainee. আমার একটা কলমের খোঁচায় না জাস্ট উড়ে যাবে। স্যার, আপনি যদি গাড়ি না থামান আমি কিন্তু চেঁচাবো। কি? How dare you? Bloody, you must be punished. You must be punished. Shut up. কি তোমার ঠোঁট, থুতনি, গলা এভাবে কাটলো কি করে? এত এত রক্তারক্তি হলো কিভাবে? আর বলো না, হাই রোডের উপর ওই টিটাগড় আর খড়দার মাঝখানে একটা জায়গায় দেখি দুটো ছেলে মিলে একটা মেয়েকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। গাড়ি থামিয়ে দৌড়ে গেলাম, খানিকটা ধস্তাধস্তি হলো। যাই হোক, শেষ পর্যন্ত মেয়েটাকে রেস্কিউ করে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছে দিয়ে তবে এলাম। তুমি কি পাগল? ওই রকম একটা ডেঞ্জারাস জায়গায় অন্ধকারের মধ্যে যদি খুন করে দিত? খুন করলে করতো, সবসময় তো আর নিজের বিবেকটাকে ঘুম পাড়িয়ে রাখা যায় না। একজন শিক্ষিত মানুষ হিসেবে সমাজের প্রতি আমার তো কিছু দায়বদ্ধতা আছে। চোখের সামনে একটা অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেব না, আমি তা পারবো না। কি যে ছেলে মানুষই করো না। আচ্ছা, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হতো বলো তো? তুমি তুমি বসো, আগে বসো, আগে ডেটল দিয়ে আমাকে জায়গাগুলো পরিষ্কার করতে দাও। না না, কিচ্ছু করতে হবে না, আমি ঠিক আছি। কি যে ভূত চাপে না তোমার মাথায় মাঝে মাঝে? আর কত অন্যায় সহ্য করবো বলো তো? দিনের পর দিন অন্যায় সহ্য করতে করতে আমি একটা স্পাইনলেস ভেজিটেবল হয়ে গেছি। আমি কি মিস্টার সৌভিক ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি সৌভিক। নমস্কার, আমি বিপদ ভঞ্জন ভদ্র, ওসি খর্দা পিএস। আপনার এগেনস্টে কাল রাতে একটা ডায়েরি হয়েছে, তাই সাত সকালে আপনাকে ডিস্টার্ব করতে চাই। আই এম রিয়েলি ভেরি সরি। ডায়েরি?
সব কথা কি এখানেই সারবেন নাকি দরজা থেকে সরুন, ভিতরে গিয়ে বলছি? হ্যাঁ, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। বাহ বাহ, বাইরে যা গরম। বাহ, আপনার ফ্ল্যাটটা তো বেশ সাজানো গোছানো। যাই হোক, দুটো কথা মনে রাখবেন, এক মায়ের কাছে আর পুলিশের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই, ঠিক ধরা পড়ে যাবে। দুই, মানুষের থাকে দুটো চোখ আর পুলিশের তিনটে চোখ। ওই তৃতীয় চোখটা হলো শকুনের চোখ। শকুনের চোখে পলক পড়ে না, জানেন তো? কি হ্যাঁ, ছাড়ুন, আমি আবার কি সব আলফাল কথা নিয়ে বসলাম। যাকে গতকাল রাতে এই ধরুন রাত 10টা থেকে 12টার বাজে তাই ছিলেন বলুন তো বসে? অফিস থেকে ফিরছিলাম, রাস্তায় ছিলাম, ড্রাইভ করছিলাম। না, হাইওয়ের উপর রাতে সুমনা দে নামের একটা মেয়েকে আপনি রেপ করেন, মানে আপনার এগেন্স্টে এরকমই একটা ডায়েরি হয়েছে। হোয়াট? এক্সকিউজ মি, এটা পুরোপুরি সাজানো অভিযোগ। আই নেভার লেফট হার। দ্যাট গার্ল কন্টিনিউয়াসলি সেডিউসড মি আর আই রিফিউজড হার, দ্যাটস অল। উত্তেজিত হবেন না, সবই বুঝলাম, কিন্তু আপনার মুখে ও গলায় ওই যে অনেকগুলো কাটা দাগ আর রক্ত জমাট বেঁধে আছে, তা এগুলো কি কালকে রাত্রিরে লাভ পায়? হ্যাঁ, আই এম সরি। দেখুন, আমি যদি ধরেও নিই যে আপনি রেপ করেননি, জাস্ট ওই বুকে পাছায় হাত বুলিয়ে ছেড়ে দিয়েছেন, তাহলেও সেটা ক্রাইম। কারণ সেক্ষেত্রে মেয়েটির সাই ছিল না, আর আইন বলে নো মিন্স নো। এক্ষেত্রে কোনো মেয়ের স্বামী যদি তার ইচ্ছার বিরুদ্ধে তার শরীরে হাত দেয়, তাহলেও একই শাস্তি। এত কিছু যদি বাদও দিই, তাহলেও শুধুমাত্র ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করার অপরাধে আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারি। আপনার মুখ থেকে এখনো হুইস্কির গন্ধ বেরোচ্ছে। আমার নিজের ফেভারিট 100%। আপনার ব্র্যান্ড কি মশাই? আমি রেগুলার ড্রিঙ্কার নই। তাহলে বৌদিকে বলুন 1 কাপ চা দিতে, আর আপনি এসিটা বাড়ান, আপনি ঘামছেন দেখছি। দেখুন, আপনি ভদ্রলোক, আমি বুঝতে পারছি। রাতের বেলা একটা আনটাটকা মেয়ে ছেলেকে একলা পেয়ে নিজেকে সামলাতে পারবেন, এই তো বাংলা কথা। মুশকিল হলো এসব ক্ষেত্রে আইন আবার মেয়েদের দিকে, আর মিডিয়াও একবারে হাঁ করে থাকে। যদি একবার মিডিয়ার কানে কথা চলে যায়, বউ বাচ্চা নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না। আর এই মহিলাও যা বুঝলাম মারাত্মক ঠাটা। আরে গতকাল উনি এফআইআর করতেই এসেছিলেন, আমি কনভিন্স করে জিডি কর। আমি বলি কি, আপনারা দুজনে আপসে ব্যাপারটা মিটিয়ে নিন, আমি হেল্প করব। আর আজ আমাকে মানে 1050 মতো দিন। কি বলছেন মশাই? 50,000? আরে কত টাকা কারোর বাড়িতে থাকে? Absurd. তাহলে আইন মোতাবেক আপনার কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাই, তারপর কোর্টে চালান করি। রেপ কেসের আসামি হয়ে 14 দিন দাগি ক্রিমিনালদের সঙ্গে বসে জেলের ভাত খান, তারপর বছরের পর বছর কোর্টে দৌড়াদৌড়ি করুন। কি বলেন? আহা, আবার নার্ভাস হচ্ছেন? বললাম তো, আজ আপনাকে অ্যারেস্ট করছি, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি ইনস্ট্যান্ট দেবেন, আমি ইনস্ট্যান্ট মিটিয়ে নেব। আপনি এমনটা হাফ করুন, অত টাকা আমি দিতে পারবো না। কেন মিছিমিছি ন্যাকড়ায় জড়াচ্ছেন মাঝে? রেপ কেসের আসামি কাল অব্দি জিডি ছিল, আজ এফআইআর হয়ে যাবে। ওটা মুতলে হবে, ছ্যাচ্ছার করে মুততে হবে। তারা নেই, আমি বসছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। ভয় নেই, আমার নামটা তো জানেনই, বিপদ ভঞ্জন ভদ্র। ভদ্রভাবে মানুষের বিপদ ভঞ্জন করাই তো আমার কাজ। আরে আলমারির চাবিটা কোথায়? হারিয়ে গেছে। আর কি হারিয়ে গেছে? চাবিটা দাও। সব হারিয়ে গেছে। তোমার বিবেক, তোমার মনুষ্যত্ব। আরে দেখছো তো লোকটা বসে আছে, লোকটাকে তাড়াতে হবে। যা জানো না, বুঝো না। আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি বুঝতে চাই না। ছি 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 সৌভিকদা, তোমাকে এতটা ট্রাস্ট করি, একটা অন্যরকম মানুষ বলে জানতাম। তুমি নাকি কবিতা লেখো, কত বড় বড় কথা।
আর তুমি কিনা একটা বাচ্চা মেয়ের সঙ্গে, আবার আমাকে এখন বলছো মেয়েটাকে ম্যানেজ করতে। তুই বিশ্বাস কর সোমা, তুই নেমে যাওয়ার পর মেয়েটা এমনভাবে আমাকে প্রভোগ করতে লাগলো, এমনভাবে আমাকে সিডিউস করতে লাগলো। দেখ, খানিকটা ড্রিঙ্ক তো করিয়েছিলাম, বাট বিলিভ মি, আই ডিডন্ট রেপ হার। তুই তো এতদিন দেখছিস আমাকে, মেয়েটা যে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করবে। ব্যাপারটা যদি তাই হতো না, তুমি সেটা সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। আর তোমাকে চিনি বলেই সেটা বলছি। আসলে ইউ ফোর্সড হার, আর কাল রাতে ও সেটাই আমাকে জানিয়েছে। তুই ওর সঙ্গে কথা বল, টাকাটাই যখন চায় তখন যত টাকা লাগে। বাট হোয়াট উইল বি মাই বেনিফিট শোভিতা? আমি কেন এই ঝামেলায় জড়াবো বলতে পারো? আমার ক্ষেত্রে তোমার ডিসিশনগুলো বড্ড বেশি প্রফেশনাল হয়ে যায় না? আর সত্যি বলতে কি, এই সময় একটা মেয়ে হিসেবে আর একটা মেয়ের পাশেই তো থাকা উচিত আমার। যা হয়েছে তুই তুই ভুলে যা সোমা। আমি তোর টিমটা আবার নতুন করে সাজিয়ে দিচ্ছি, তোর সেই পারফর্মিং টিম। তোর লিভের ব্যাপারটা আমি দেখছি। আই এম অলওয়েজ উইথ ইউ। প্লিজ সেভ মি সোমা, প্লিজ। না না, কিছুতেই না। কোটি টাকা দিলেও ওই কেস আমি তুলবো না। হিয়ার কি নাকি একটা লম্পট। ওই লোকটাকে আমি জেলে ঢোকাবই। পাগলামি করিস না সুমনা, তোর বয়স অল্প, তুই সদ্য কেরিয়ার শুরু করেছিস। এই সময়ের একটা ভুল ডিসিশন তোর গোটা জীবনটাকে জাস্ট রুইন করে দেবে। একটা কথা তো মানবি যে হি ডিডন্ট রেপ ইউ। মলেস্টেশনের কেস না, ধোপেও টিকবে না। ওর প্রচুর টাকা, পাখা পাখা উকিল দিয়ে ঠিক বেরিয়ে যাবে। এরপরে কোর্টের ঝামেলা তুই নিতে পারবি না। ব্যাপারটা ফ্লাশ হয়ে গেলে তোকে নিয়ে একটা গসিপ রটবে, হাসাহাসি হবে। তোর গায়ে একটা স্ট্যাম্প পড়ে গেলে না, অন্য কোথাও চাকরি পাবি না রে। মনে রাখিস, নোংরা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে না, নিজের হাতটাই নোংরা হয় রে। এত সহজে লোকটাকে ছেড়ে দিতে বলছো? তোর ভালোর জন্যই বলছি। অনেক সময় নিজের ভবিষ্যতের কথা ভেবে কিছু অন্যায় মুখ বুঝে মেনে নিতে হয়, কিছু ঘটনাকে জাস্ট ইগনোর করে যেতে হয়। আমি না হয় টাকাটা আর একটু বাড়িয়ে দিতে বলছি, আর তোকে একজনের নাম্বার দিচ্ছি, তুই ইন্টারভিউটা দিয়ে আয়, তোর হয়ে যাবে। এখানে যদি তোর ভালো না লাগে তাহলে নিজের ইচ্ছার বিরুদ্ধে চাকরি করিস না। আমার কথাটা শোন। সমাধি, লক্ষ্মী বোন আমার। সমাধি, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে বাবু, কিচ্ছু হবে না। দেখিস সব ঠিক হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে আপনার কি দাঁড়ালো 3 লাখ। মেয়েটাকে দিতে হচ্ছে 2, আমাকে 1। আগে আমাকে ওই 50 দিয়েছিলেন, তাই আমাকে আরো 50 দেবেন। তবে মাইরি বলছি, আপনার ওই কলিগ ভদ্রমহিলা আমাদের পাশে না থাকলে ওই ঠেঁটা মেয়ে ছেলেটাকে কিন্তু অত সহজে বাগে আনা যেত না। মেয়েটা শুনলাম অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, ওখানে সিলেক্টেড হয়ে গেছে। সে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সত্যি বলতে কি জানেন মশাই, যতই মুখে বলি সমাজটা ক্রাইম ফ্রি হোক, কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেরা যদি এরকম ক্রাইম না করে তাহলে আমাদের মতো দায়িত্ববান পুলিশদের তো আবার হাতে কাপড়ে টান পড়বে মশাই। কি হ্যাঁ সোমা, বল। থ্যাংক ইউ শোভিকদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এতটা ইনস্ট্যান্টলি ব্যাপারটা করে দেবে আমি জাস্ট ভাবতে পারিনি। থ্যাঙ্কস আ লট। কাকলি, দেখো আজকের আকাশটা কি পরিষ্কার। চাঁদের কাস্তের পাশে আকাশ জুড়ে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে কালপুরুষ।
তারই পাশে দেখো জল জল করছে ধ্রুবতারা। কাকলি, প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ। ইউ হ্যাভ লস্ট এভরিথিং। আই ওয়ান্ট সেপারেশন। সব কি বলছো কি? বিশ্বাসটা যেখানে ভেঙে গেছে, ছিঁড়ে যাওয়া সম্পর্কটাকে জোর করে কাছাকাছি টেনে এনে সেলাই করে, ইটস নট পসিবল। প্লিজ লিসেন টু মি, ডোন্ট টেক এনি ডিসিশন। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বিশ্বাস করো, এত স্ট্রেস, এত টেনশন, এত প্রেশার, কমিটমেন্ট, এত ইনসিকিউরিটি আমি জাস্ট নিতে পারছিলাম না। অল দ্য থিংস মেক মাইসেলফ ম্যাড। আমি তো একটা রক্ত মাংসের মানুষ, বলো। অতটা ড্রিঙ্ক করার পর মেয়েটাকে গাড়িতে তোলাও আমার ভুল হয়েছিল। আই হ্যাড লস্ট মাই সেন্সেস। কিন্তু বাড়িতে এসে তোমার কাছে সবকিছু খুলে বলা উচিত ছিল আমার। সেটা বলিনি। ইটস মাই ক্রাইম। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ। মানুষের কি ভুল হয় না? ক্ষমা করার অর্থ হলো অন্যায়কে মেনে নেওয়া। কিছু অন্যায়কে মেনে নিতে খুব কষ্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করাটা খুব কঠিন। কাকলি, প্লিজ। সৌভিকের মতো হিপোক্রিট লোকের পদস্খলনকে মেনে নিয়ে একসঙ্গে ওঠা বসা করতে ঘেন্না করছে আমার। কিন্তু উপায় কি? 10 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠে একটা সংসার। আমাদের 1700-1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ঝাঁ চকচকে গাড়ি, তাদের ভালো স্কুলে পড়াশোনা, একটা নিশ্চিন্ত ঘেরানো 10 বছর ধরে গড়ে ওঠা সাজানো গোছানো জীবনযাপন, আমার সামাজিক পরিচিতি আমাকে একটা স্পাইনলেস ভেজিটেবলে পরিণত করেছে। কাকলি, কাকলি, ঘরে যাবে না? কাল সকালে তাতানের স্কুল আছে, ভোরে উঠতে হবে। তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। আমরা সবাই বোধহয় ধীরে ধীরে এক একটা স্পাইনলেস ভেজিটেবলে পরিণত হই। সবকিছু ছেড়ে অনিশ্চয়তায় ঝাঁপ দিতে বড্ড ভয় করে, বড্ড ভয় করে।